কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে মৌসুমী এই ভয়ঙ্কর ঘটনাটা শেয়ার করেছে। আজকের এই ঘটনা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো মৌসুমী, কেমন আছো? তুমি কেমন আছো বলো? আমি তো মোটামুটি ভালোই আছি। ভালো আছি। এখন অনেকটা রিকভার করেছি অপারেশন যেটা হয়েছিল সেটার পর থেকে। ঠিক আছে। বার্থডে কেমন কাটলো বলো? বার্থডে ওয়াজ গুড। বার্থডের দিন আমি আর বার্থডের আগের দিন আমি আর সূর্য প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ইনভেস্টিগেশনের ইন্টেনশন নিয়ে নয়, আমাদের একটা মিটিং ছিল, তারপরে গেছিলাম ওখানে। আচ্ছা। আর সেখানে বেশ কিছু ব্যাপার স্যাপার ঘটেছে, অতি প্রাকৃতিক কিনা বলতে পারবো না, বাট আমার খুব আনইউজুয়াল লেগেছে ব্যাপারটা। সেটা আমাদেরকেও একদিন জানিও ডিটেইলসে। হ্যাঁ, ডিটেলসে জানাবো। আর আরেকটা জিনিস, মঙ্গলবার দিন আবারও যাচ্ছি ওই জায়গাটাতে। ইনভেস্টিগেশন তো সূর্য করে, আমি ইনভেস্টিগেশন না। আমি বাস্তু দেখি, আমি বিভিন্ন জায়গাতে যাই। আগের দিন বাস্তু ভিজিট করতে গেছিলাম, ঠিক আছে। বাস্তু ভিজিট করার পরে আমি ওই জায়গাটাতে গেছিলাম। ইভেন মঙ্গলবার দিন আগে অ্যাজ কোনো রাতের দিকটাতে কাজ রাখবো না, একদম ফুল ফর্মে যাব ওখানে, ঠিক আছে। বাট বি কেয়ারফুল এন্ড সাবধানে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ এরকম টাইপের জায়গাতে যেতে গেলে অনেক ধরনের বাধা পড়ে। তো আমি চন্দননগরের একটা বাস্তুতে গিয়েছিলাম। আর তোমার উপর এইসব কাজের এফেক্টও পড়ছে, যার জন্য শরীরটাও খারাপ হচ্ছে তোমার বারবার। বেসিক্যালি শরীর খারাপ তো এমনিতেই হবে, সবকিছু তো প্যারানর্মাল হবেই না, সেটা তো হবেই। তাও এগুলো তো একটু হয় শুনেছি যতটা। সেই সব অত কেয়ার করলে চলবে না, ঠিক আছে। জাস্ট আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। এন্ড তার থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে, ওই চন্দননগরে যখন বাস্তু ভিজিটটা করতে গেছি, ওটার কেসটাও আমি বলবো। আমি কোনো ডিটেলস ডিসকভার না একদম না, আমরাও সেটা শোনার জন্য আগ্রহ হয়েই আছি মোটামুটি। ওখানে 30 কিলোমিটার এক্সট্রা আমাকে অ্যাডিশনালি ঘুরতে হয়েছে ওই জায়গাটাতে পৌঁছতে। যাই হোক, এরকম ধরনের অনেক কিছুই ঘটে। এটা নিয়ে একটা আলাদা একদিনকে বসো, আমরা সবাই শুনবো তখন। ডেফিনেটলি। আর আমি খুব তাড়াতাড়ি কিউরিওফাইটে বা কৌস্তর আড্ডাতে লাইভে আসবো। কিউরিওফাইটেই লাইভে আসবো, প্রাইমারি চ্যানেল আমার, ঠিক আছে। ওকে। এন্ড কিউরিওফাইটে খুব এক্সাইটিং কিছু আসতে চলেছে, সেগুলো নিয়েও কথা বলবো। বাট আমি এত কথার মধ্যে যাচ্ছি না। তোমার আজকের ঘটনাটা প্রচন্ড ভয়ঙ্কর কিছু একটা তুমি শেয়ার করতে চলেছো, মুর্শিদাবাদের ঘটনা। কি ঘটেছিল না ঘটেছিল একদম শুরু থেকে আমি জানতে চাই। মৌসুমী, শুরু করো, কি হয়েছিল তোমার সাথে বেসিক্যালি? আচ্ছা, আমার সাথে কিছু হয়নি সেভাবে, বাট আমি শুনেছি একজনের কাছে, ঠিক আছে। আমি তো জানো বাই প্রফেশন আমাকে অনেক জায়গায় যেতে হয়। তো সেই রকমই একটা কাজের সূত্রে আমি মুর্শিদাবাদে যাই। তো মুর্শিদাবাদে যাওয়ার পর ওখানে থাকার জায়গার জন্য একটু খোঁজ খবর নিচ্ছিলাম, যে আমাকে বেশ 15-16 দিন মতন ওখানে থাকতে হতো। তো সেই থাকার জায়গার খোঁজ করতে করতে আমার একজন আঙ্কেলের সাথে দেখা হয়। ওনার নাম ছিল হচ্ছে রফিক, ঠিক আছে। হ্যাঁ, ছিল মানে আমার সাথে এখন তো আর কথা নেই। সেই বেসিসে বললাম। হ্যাঁ, তো সেই রফিক আঙ্কেলের সাথেই ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি। তো আমার সাথে এমনি জাস্ট নর্মাল কথা বলতে বলতে আমি একদিন এরকম তোমার চ্যানেলটার ব্যাপারে ওনাকে একদিন বলছিলাম যে আপনি ফ্রি টাইমে এটা শুনবেন, আপনার দেখবেন ভালো লাগবে। তো উনি তখন বলছে, আচ্ছা এইগুলো কি সত্যি? আমি বলছি হ্যাঁ, যাদের সাথে হয় তারাই এগুলো শেয়ার করে। তো তখন আমাকে বললো যে তাহলে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল যেটাতে আমি আমার মেয়েকে হারিয়েছিলাম। হ্যাঁ। তো এটাকে তুমি শুনে ওখানে কি বলতে পারবে? তখন আমি ওনাকে বলেছিলাম যে তাহলে আপনিই তো বলতে পারেন। বলছে না, আমি খুব ইমোশনাল হয়ে যাব, এটা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে বলি, তুমি না হয় শেয়ার করো। তো আমাকে এইভাবেই উনি বলেছিলেন আর কি ব্যাপারটা। এটা কতদিন আগের ব্যাপার মৌসুমী?
উনি আমাকে যেটা বলেছিলেন ঘটনাটা, সেটা হচ্ছে 2023-এ, আর ওনার সাথে এটা ঘটেছিল মেবি 2019-20 দিকে। ঠিক ওকে আছে। ওকে ওকে। অ্যাকচুয়ালি 2020 টাইমটাতে তো কোভিড হয়েছিল, তো সবাই জানেই ওটা। তো ওই টাইমে উনি কলকাতায় তখন থাকতেন। ঠিক আছে। ওনার পুরো ফ্যামিলি নিয়ে উনি কলকাতাতেই থাকতেন, এখানেই কোনো একটা কাজবাজ কোথাও করতেন হয়তো। এবার ওই কোভিড এর টাইমটাতে ওনার কাজটা চলে যায় বেসিক্যালি। ওকে তো ওকে। তারপর উনি ডিসাইড করেন যে উনি ওনার যে গ্রামের বাড়ি মুর্শিদাবাদে, ওখানেই ফুল ফ্যামিলি নিয়ে ফিরে যাবেন এবং ওখানেই কিছু একটা ব্যবসা বা কিছু কোনো কাজ জোগাড় করে নেবেন, কারণ ওই টাইমটা সবারই তো হাতে টাকার টান ছিল, কাজ চলে গেছে তার মধ্যে, এরকম একটা ব্যাপার ঘটেছিল ওনার সাথে। তো উনি যখন মুর্শিদাবাদে ফিরে যান, ওনার যে গ্রাম মানে পুরনো বাড়ি, সেখানে যান, গিয়ে দেখেন যে বাড়িটার অবস্থা খুবই মানে শোচনীয় যাকে বলে। মানে একদম মেসি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে সামনেটাতে, মানে সুস্থ মানুষ থাকতে পারবে না। না, থাকার মতো নেই। অ্যাকচুয়ালি অনেকগুলো বছর উনি কলকাতায় ছিলেন, তো বাড়িটা পুরো তালা দেওয়াই ছিল একদম, আর গ্রামের দিকে গাছপালাও হয়ে গেছে। তো উনি তখন ডিসাইড করেন যে আপাতত কিছুদিনের জন্য পাশেই কোথাও থাকবেন এবং তারপর বাড়িটাকে একটু রিপেয়ারিং করে পরিষ্কার করে তারপরে ওনারা শিফট করে যাবেন ওনাদের যে ভিটে বাড়িটায়। তো এরকমই খোঁজ নেওয়ার সময় উনি একজনের খোঁজ পান। সে বলেন যে পাশের গ্রামে, একটা দুটো গ্রাম পরে আর কি, একটা বাড়ি আছে ফাঁকা, কিন্তু ওই বাড়িটাও এরকম পরিত্যক্ত। বাট যার সাথে কথা হয় সে বলে যে পরিষ্কার করিয়ে দেবেন আর কি, মানে কিছুদিন থাকার জন্য ওই বাড়িটা উনি দেবেন এমনিতেই, মানে ফ্রিতেই, কোনো ভাড়া বা কিছু নেবেন না, মানে পরিচিত কন্ট্যাক্টসে আর কি খবর পান। ঠিক আছে। আচ্ছা। তো ভালো কথা, উনি তো মানে খুশি ওদের হয়েছেন। বাড়িটার থেকে ওই বাড়িটার কন্ডিশন একটু ভালো, তার জন্যই থাকছেন। হ্যাঁ, একটু ভালো, মানে বাড়িটা একদমই ভালো, একটু হয়তো আগাছা ঠাগাছা জন্মেছে, সেগুলো বলেছিল পরিষ্কার করিয়ে দেবেন আর কি। ওকে। কিন্তু ওনাদের নিজেদের বাড়িটা ভেঙে চুরেও গেছিল, সেটাও রিপেয়ারিং করাতে হতো। হুম। ঠিক আছে, ক্লিয়ার। এবার ভদ্রলোক যতদূর সম্ভব মুসলিম ছিলেন কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমাকে প্রথমেই বলেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, মুসলিম ছিলেন উনি। তো এবার উনি যখন গেলেন, আচ্ছা ওনার ফ্যামিলিতে কে কে আছে আমি আগে একটুখানি ক্লিয়ার বলি। রফিক আঙ্কেল, ওনার ওয়াইফ, আর ওনার একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল হচ্ছে ওই 12-13 বছরের তখন। আর ওনার একটা ছেলে আছে, সেই ছেলেটার এজ ওই 22-23 বছর, ও কলেজে পড়তো। আর ছিল হচ্ছে ওনার ফ্যামিলিতে একজন ওনার ফুফু, মানে হচ্ছে যেটাকে আমরা পিসি বলি, ওই ফুফু হচ্ছে বাল্য বিধবা যাকে বলে, মানে অনেক ছোটবেলায় ওই ফুফুর বিয়ে হয়ে যায় এবং তারপরে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর এই রফিক আঙ্কেলের বাবা ওনাকে আবার বাড়িতে নিয়ে আসেন এবং সেই ছোট থেকে উনি রফিক আঙ্কেলদের সাথেই রয়েছেন এবং এখন ওনার অনেকটাই বয়স হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ওনাদের ফ্যামিলি মেম্বার্স। তো ওনারা ফার্স্টে ওই যেই বাড়িটায় থাকার কথা বলেছেন সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যে হ্যাঁ, দোতলা একটা বাড়ি, মোটামুটি খারাপ না, একটু পুরনো বাড়ি, আর সামনেটা একটুখানি অল্প জঙ্গল গাছপাছ হয়েছে ছোটখাটো। তো ওগুলো তো ওই লোকটা বলেছেন আপনারা আপাতত থাকুন, আমি এগুলো লোক দিয়ে পরিষ্কার করিয়ে দেবো। আর বাড়ির ব্যাক সাইডটায় দুটো বড় বড় আম গাছ ছিল আর একটা কুয়ো ছিল, যেটা একটু ইন্টারেস্টিং। ওকে। কুয়োটা ইন্টারেস্টিং এটাই যে দেখো, আমরা কুয়ো মানেই জানি জল থাকবে, কিন্তু ওই কুয়োটা একদম শুকনো কুয়ো ছিল, মানে ওর ভেতরে কোনো জল ছিল না। আর পুরো বাড়িটা একরকম লাগতো, আর কুয়োর ওই জায়গাটা না একদম অন্ধকার টাইপের, মানে দুদিকে দুটো বড় বড় আম গাছ, পেছনে আরো ছোট ছোট কিছু গাছপালা, মানে পেছন সাইডটায় বাড়ির গেলে মনে হয় কোথাও একটা অন্ধকার একটা পরিবেশে তুমি ঢুকে গেছো। মানে উনি আমাকে এভাবেই ব্যাখ্যা করেছেন যে পেছন দিকটায় গেলেই মনে হতো যেন একটা কোথায় চলে এসেছি, চারিদিকটা অন্ধকার হয়ে যায়। আর কুয়োটা একটু দেখতেও কেমন অদ্ভুত, মানে পরিষ্কার করেনি কোনো, মানে অনেক বছর হয়ে গেছে এরকম, একটু শ্যাওলা পড়ে আছে এই টাইপের। তো ভালো কথা, ওনারা ওই বাড়িতে শিফট করে যান। প্রথমে একদম 1-2 সপ্তাহ সব নর্মাল থাকছেন, ঠিক আছে। একদিন হঠাৎ করে যেটা ঘটলো ফার্স্ট, সেটা হচ্ছে ওনার যে ওই বাচ্চা মেয়েটি ছিল ওনার, ওই মেয়েটি একদিন রাত্রেবেলা ঘুম থেকে উঠেছে,
ওয়াশরুম যাবে এরকম একটা ইয়েতে, ওর মাকে ডাকছে আর কি, যে আম্মি এরকম ওঠো, আমি যাব বাইরে। তো ওর মা উঠছে না কিছুতেই। ও ইন দ্য মিন টাইম হঠাৎ করে একটা শুনতে পায় যে ওই কুয়োর দিকটা, মানে ব্যাক সাইডটা যেটা, ওই সাইডের যে একটা জানলাটার মধ্যে কিছু একটা নোক দিয়ে মানে স্ক্র্যাচ করছে। আচ্ছা আচ্ছা। বাচ্চা মেয়ে প্রথমে তো বুঝতে পারছে না কি। এবার ও ফার্স্টে কি করেছে, জানলাটা সামনে গেছে, মানে জানলাটা বন্ধ ছিল ভেতর থেকেই, গিয়ে না ও আস্তে করে কান পেতেছে। দেখবে ছোট বাচ্চারা ভয় পায় ঠিকই, কিন্তু একটু ইন্টারেস্টও থাকে ওদের বেশি। তো এবার কান পেতেছে, শুনতে পায়নি। তারপর শুনতে পাচ্ছে জলের না একটা ছপাত ছপাত করে আওয়াজ হচ্ছে। মানে ধরো কেউ যদি ধরো কোনো জলের মধ্যে পা দিয়ে এরকম ছপাত ছপাত করে একটা পাটা দোলায় যেরকম আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ হচ্ছে। তো ও কি করেছে, আস্তে করে জানলাটাকে খুলেছে। খুলে কিন্তু ও কিছু দেখতে পায়নি, পুরো অন্ধকার পেছন দিকটা। ও কি করেছে, ওর মাকে আবার ডেকেছে। তো উনি উঠেছেন, উঠে বলছে কি হয়েছে, বলছে আম্মু আমি তো এরকম যাবো বাইরে, তোমাকে ডাকছিলাম, কিন্তু জানলার বাইরে এরকম আওয়াজ হচ্ছে। তোর মা জিনিসটাকে না একদমই সিরিয়াসলি নেয়নি, বলেছে না না ওসব কিছু না, তুমি জানলা খুলবে না এরকম রাত্রেবেলা, বলে ওর মা জানলাটা দিয়ে ওকে নিয়ে ওয়াশরুমে চলে গেছেন। দেন এসে শুয়ে পড়েছে আবার ওরা। ঠিক আছে, মেয়েটা তারপর থেকে মানে হয় না, দেখবে একবার আমরাও এরকম ছোটবেলায় ছিলাম যে আমাদের সাথেও যদি একবার ছোটবেলায় কিছু একটা ঘটতো, আমরা না বারবার ওই দিকেই মন দিতাম যে আবার কি কিছু হচ্ছে, মানে এইটা হয়। আর একটা 12-13 বছরের মেয়ে মানে ওই ধরো 6-7 পড়ে, তাদের মধ্যে তো কৌতূহলটা প্রচন্ড বেশি থাকে। এক্স্যাক্টলি। তো ওর মধ্যেও সেটা ছিল। তো ঠিক আছে, ও মাঝে মাঝেই না ওই দিকটা দিয়ে খুব ধ্যান দিত, পেছন দিকটা, যে পেছন দিকটায় কি হচ্ছে না হচ্ছে। তারপরে একটা সময় ওর যেন মানে আকর্ষণটাই হয়ে গেছিল ওই পেছনের দিকটা। মানে ও সব সময় না ওর মাকে খালি বলতো যে আমি ওই পেছনে খেলতে যাব, কিন্তু ওর মা বলতো ওই অন্ধকারে, ওখানে জঙ্গল, ওখানে কি খেলতে যাবি, কিন্তু ওর সব সময় টান হচ্ছে ও পেছনটায় খেলতে যাব। আচ্ছা, এটা চলছিল। তারপরেও সেরকম ইনসিডেন্ট কিছু ঘটেনি, ঠিক আছে। এবার বাড়িটা যে খুব একটা পরিবেশটাও সুস্থ, এটা ওদের প্রথম থেকেই নাকি কারোরই লাগছিল না। মানে যেটা আমাকে রফিক আঙ্কেল বলেছে, যে আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে কিছু তো একটা, মানে কেমন একটা মিস্টিরিয়াস টাইপের বাড়িটা। দোতলা, কিন্তু ওই যে বাড়িটা ভাড়া দিয়েছে সে বলেছে দোতলায় ওঠার দরকার নেই, আপনারা নিচটাই খালি ইউজ করবেন, পেছন দিকটায় অত যাবেন না। কুয়োটার সামনে তো একদমই নাকি স্ট্রিক্টলি বারণ করেছিল যেতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এবার একটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে মানে খুবই ভয়ঙ্কর। জানি না আমি থাকলে কি করতাম। ওই যে বাচ্চা মেয়েটির মা, মানে রফিক আঙ্কেলের যে ওয়াইফ, উনি সকালবেলা যে ভোরের নামাজটা হয়, জানো তো নিশ্চয়ই, ফজরের নামাজ। হ্যাঁ ফজরের নামাজটা। তো ওই নামাজটা পড়বে বলে উনি ওই 3:30-4:30 মধ্যে উঠে পড়েন রোজই। তো উনি উঠে প্রথমে উঠোনের দিকটা একটু ঝাড় দেন, তারপরে ফ্রেশ হয়ে নামাজটা পড়তে বসেন। তো এরকমই একদিনকে ভোরবেলা উনি উঠেছেন, উঠে এরকম বাইরেটায় উঠোনটা ঝাড় দিচ্ছেন। হঠাৎ উনি শুনতে পাচ্ছেন যে কেউ একটা ওই ব্যাক সাইডে বাড়িতে ওখানে না হাঁটছে, মানে পাইচারি করছে রীতিমতো। মানে পেছন দিকটা তো তোমাকে প্রথমেই বললাম যে ওখানে অনেক গাছ পাতা পড়ে থাকে। এবার একটা শুকনো পাতা ফাতার উপরে যদি কেউ হাঁটে, মানে যথেষ্ট ভোরবেলা, তখন একদম সব চারিদিকটা চুপচাপ শান্ত, মানে খুব ইজিলি শোনা যাবে। তো উনি ওই ঝাড় দিতে দিতে হঠাৎ ওনার ওইদিকে কানটা গেছে যে কেউ একটা হাঁটছে। তো উনি ভাবছেন কে। উনি কি করেছেন, আস্তে করে পেছন দিকটায় গেছেন, গিয়ে দেখছেন না কাউকে দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়েছেন, দেখতে পাইনি। ওনার তখন হঠাৎ চোখটা কুয়োটার দিকে গেছে। মানে আমি শুনে কৌস্তব প্রচন্ড ভয় পেয়েছি এই জায়গাটা। উনি দেখছেন কেউ একজন কুয়োর মধ্যে ঝপ করে ঢুকে গেল। মানে উনি জাস্ট চোখের
ওপরের পোর্শনটুকু দেখতে পেয়েছেন, মানে চোখটা আর তার ওপরের পোর্শনটা, বুঝতে পেরেছো? তার নিচেরটা না, জাস্ট উনি দেখলেন এরকম ঢুকে গেল কুয়োর মধ্যে কেউ একটা, মানে জাস্ট এইটুকুনি অংশ তিনি দেখতে পেয়েছেন, এবং সেটা কোনো মানে মহিলা। ওকে। এবং সেই মহিলাটা রীতিমতো কোনো মানে মুসলিম মহিলাই, কারণ ওই মাথা থেকে একদম কাপড় যেরকম ভাবে ওনারা পরেন আর কি, হিজাব টাইপের ওরকমই পরা, এরকম ঝপ করে ঢুকে গেল। উনি তো প্রচন্ড মানে ভয় পেয়েছেন ওই টাইমে, মানে উনি পুরো স্টিফ হয়ে গেছেন ওই জায়গাটায়, যে মানে এটা কি দেখে ফেলেছেন। ঠিক আছে, তারপর উনি ওনাদের যে মানে দোয়া হয় যেটা, সেটা উনি ওখানে দাঁড়িয়েই মানে পড়তে শুরু করেছেন, যেটা আয়াতুল কুরসি বলে, আমরা জানি, শুনেছি অনেকে। তো উনি ওটা খুব মানে পড়তে পড়তে মানে একটুখানি আর কি ধাতস্থ হয়েছেন যাকে বলে, মানে এতটাই উনি ভয় পেয়ে গেছেন। এবং তারপর তাড়াতাড়ি করে সামনের দিকে আসেন এবং অজু করে কোনো রকমে উনি তাড়াতাড়ি নামাজ পাটির মধ্যে উঠে যান, মানে একদম উঠে দাঁড়িয়ে পড়েন, মানে এতটাই উনি ভয় পেয়েছেন ওই মুহূর্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে ওনার ভয়টা একটু কমে, কিন্তু ওনার সারাটা দিন মাথায় ওই জিনিসটা চলতে থাকে। কিন্তু ওনার ফার্স্ট ভুল এটাই হয়েছিল যে উনি এটা বাড়িতে কারোর সাথে তখনও শেয়ার করেননি যে উনি এটা দেখেছেন। মানে ওনার অন্তত এটা যদি বলতেন তাহলে হয়তো ওনাদের জীবনে লাস্ট অবধি এরকম কিছু ঘটতো না। তো আচ্ছা, উনি এটা বলেননি, যাই হোক এটা ঘটলো। তার কিছুদিন পর মানে ওদের সাথে একজনের সাথে এরপর একজনের সাথে, মানে আমরা হয়তো এখন বলছি ঘটনা হিসাবে একটার পর একটা, কিন্তু ওদের সাথে রীতিমতো ঘটেছে এরকম একজনের পর একজনের সাথে, মানে এক একবার এক একজন এইগুলো ফিল করেছেন ওই বাড়িটার মধ্যে। রফিক আঙ্কেল নিজে একদিন একটা জিনিস ফিল করেছেন, সেটাও আমাকে বললেন। উনি একদিন রাত্রেবেলা নাকি ঘুমিয়েছিলেন, হঠাৎ উনি শুনতে পাচ্ছেন যে কেউ একটা দরজা খুলছে, এরকম ছিটকানিটা খুলছে রাত্রেবেলা, ঠিক আছে? এবার উনি তো ঘুমের ঘরে ভাবছেন যে ভোর হয়ে গেল, ওনার মানে ওয়াইফ কি উঠে গেছেন নামাজের জন্য। তো উনি ওই ঘুমের চোখেই ঘড়ির দিকে দেখছেন না, তখনও রাত প্রায় 2:30-3টে বাজে। উনি বলছেন তাহলে এত রাত্রে দরজা খুলছে কে? উনি না একটু উঠেছেন কৌতূহল বশত, উঠে এবার দেখছেন যে পেছনের দিকে যে দরজাটা, মানে বাড়ির সামনের দিকে একটা দরজা ছিল, আর ওই কুয়োটা যে দিকটায় মানে পেছনের উঠোনটা ওই দিকেও একটা দরজা ছিল। তো উনি ওই দরজাটা দেখছেন খোলা। তখন উনি শিওর হয়েছেন যে হ্যাঁ, আওয়াজটা তাহলে আমি ঠিকই শুনেছি, ছিটকানি খোলার আওয়াজটা, কেউ বাইরে বেরিয়েছেন। তো উনি একটুখানি কৌতূহল বসেই সামনে গেছেন যে এই রাতে কে বেরিয়েছেন। ওনার ওয়াইফ তো দেখলেন ওনার পাশে শুয়ে আছে, তাহলে কে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখছেন কেউ নেই। এবার ওনার যখন ওই কুয়োর ওখানে চোখ গেছে, দেখছেন একজন মানে মহিলাই পেছন ঘুরে, মানে ওনার দিকে পেছন ঘুরে ওই কুয়োর দিকটায় মুখ করে কুয়োর একটা ওপরে স্ল্যাবটার ওপরে বাঁ হাতটাকে রেখে দাঁড়িয়ে আছে। ভাবো মাঝরাতে এরকম একটা মানে জিনিস কেউ দেখছে। তো উনি প্রথমে ভেবেছেন কি যে ওই ফুফু হতে পারে, মানে ওনার যে ফুফু বাড়িতে থাকতেন, পিসি। তো উনি প্রথমে আওয়াজ দিয়েছেন যে ফুফু তুমি কি করছো এত রাতে ওখানে। তো কোনো ওখান থেকে উল্টো দিক থেকে কোনো উত্তর আসেনি। উনি আবারও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছেন, দেখে আবারও ডেকেছেন, ফুফু ওটা কি তুমি, তুমি কি করছো ওখানে। ঠিক এই মুহূর্তটায় ওনার ওয়াইফ ঘরের ভেতর থেকে ওনাকে ডাক দিয়েছেন যে আপনি বাইরে বেরিয়েছেন কেন। এবার ওই ওয়াইফ যে ডাক দিয়েছে, উনি পেছন ঘুরে ওনার ওয়াইফের দিকে তাকিয়েছেন, জাস্ট মানে 2-3 সেকেন্ড উনি ওনার ওয়াইফের দিকে তাকিয়েছেন, দেন আবার সামনে ঘুরে কুয়োর দিকে তাকিয়েছেন, দেখছে কেউ নেই। তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মানে এটা আমরা এখন শুনছি মনে হচ্ছে যে এটা কি, মানে আমি ভাবতে পারছি না এরকম আমি কিছু দেখলে আমি কি করতাম। মানে উনি জাস্ট রাতের ঘুমের ঘরে উঠে ওরকম একটা জিনিস দেখেছেন। ওই হচ্ছে ওনাদের প্রথম নিজের চোখে দেখা কিছু একটা মানে
একদম অদ্ভুত কিছু একটা আর কি, যেটা ওনারা চোখে দেখলেন। এর আগে তো ওনার মেয়ে আওয়াজ টাওয়াজ পেয়েছেন, ওগুলো তো সবাই জানতো, বাট ওনার ওয়াইফের সাথে যেটা ঘটেছিল সেটাও কেউ জানতো না ওনার ওয়াইফ ছাড়া, উনি শেয়ার করেনি। আর এই ফার্স্ট উনিও দেখলেন এরকম কিছু একটা। তো উনি কিছু আর বলেননি এটা নিয়ে। তো ওনার ওয়াইফ জিজ্ঞেস করেন তারপর যে আপনি কি করছিলেন এখানে। তো উনি বলেন যে না কিছু না, আমি আওয়াজ পেলাম কিছু একটা, তাই দেখতে এসেছিলাম। তো ওনার ওয়াইফ তখন হট করে বলছে কি তুমি কি কোনো পানির আওয়াজ পেয়েছো? কারণ তখন রফিক আঙ্কেল বলছে না পানির আওয়াজ তো পাইনি, কিন্তু মনে হলো কিছু একটা। বলছে না মেয়েটা তো খালি বলে বাইরে এরকম পানির আওয়াজ হয়। তো বলছে না না ওরকম কিছু না, চলো বাদ দাও, ঘুমিয়ে পড়ো চলো। বলে ওরা ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সেটা নিয়ে আর কোনো ডিস্টারবেন্স হয়নি। এবার ওদের বাড়িতে কি হতো, মাঝেই আহ দেখতো ওনার ওয়াইফ সকালবেলা রান্নাঘরে গিয়ে, রান্নাঘরে না পায়ের ছাপ, কিন্তু সেটা জলের। বুঝতে পেরেছো? মানে আচ্ছা আচ্ছা। কোন একটা ছোট বাচ্চার পায়ের ছাপ, কিন্তু সেটা জলের ছাপ। মানে সেটা রান্নাঘর থেকে ওই পেছনের দিকে গেছে, কিন্তু ভেতরে পায়ের ছাপটা থাকে, কিন্তু দরজা রান্নাঘরের বাইরেই যেই বেরিয়ে গেল সেখানে আর ছাপটা নেই, কিন্তু সেটা একটা বাচ্চার অদ্ভুত ব্যাপার। পায়ের ছাপ। হ্যাঁ, এটা সত্যি অদ্ভুত ব্যাপার। উনি প্রথম প্রথম ওনার ওয়াইফ ভাবছিলেন যে হয়তো বাচ্চা মেয়েটা এরকম হয়তো ভিজে পায়ে হেঁটেছে, কিন্তু এমনও সময় উনি নোটিস করেছেন যে বাচ্চা মেয়েটা বাড়িতে নেই, স্কুলে গেছে বা কোথাও গেছে, তখনও দেখছে ওই ছাপ। মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই মোটামুটি উনি দেখতেন ওই রকম ছাপ রান্নাঘরের ভেতরে। আর একটা জিনিস যেটা নোটিস করতেন, রাতের যদি কোনো খাবার বেঁচে যেত, সেটা যদি উনি রান্নাঘরে কোথাও ঢেকে রেখে যেতেন, দেখো গ্রামের দিকে তো সবার বাড়িতে ফ্রিজ থাকে না যে ফ্রিজে তুলে রেখে দেবেন, এবার উনি কি করতেন ঢেকে রেখে দিতেন খাবারটা। আচ্ছা উনি সকালবেলা যখন রান্নাঘরে যেতেন না, দেখতেন কি ওই খাবারটা না একটা সাইড থেকে কেউ খুবলে খেয়েছে এরকম একটা ভাবে পড়ে আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার সন্দেহ সবার মনেই চলছিল একটা যে কিছু প্রবলেম, কিন্তু কেউ কারোর সাথে যে কেন শেয়ার করেননি সেটা ওনারা নিজেরাও জানেন না ওই মুহূর্তটায় আর কি। এরকম চলছিল মোটামুটি। এদিকে ওনাদের ওই নতুন মানে ওনাদের যে নিজেদের বাড়ি সেই বাড়িরও কাজবাজও চলছিল সেম ওয়েতে, মেরামতের কাজটা। এরকম করতে করতে প্রায় 1-1.5 মাস কাটে। তারপর ওনার যে ছেলে ছিল, রফিক আঙ্কেলের যে ছেলে, ও কলেজে পড়তো। ও আমাদের এখানে বারাসাতেরই একটা কলেজে পড়তো। তো ওর ছুটি পড়ে, তো ছুটিতে ও তখন বাড়ি যায়, এবং বাড়ি যাওয়ার পরে ওর সাথে ঘটে একটা ইনসিডেন্ট ছোটখাটো। মানে ও খুব ভয়ের কিছু দেখেনি, একটা ছোটখাটো ইনসিডেন্ট ওর সাথেও ঘটে। যত ও ওই বাড়িতে বেশি দিন ছিল না, অল্প কদিনের জন্য ছুটিতে গেছিল। ও একদিনকে দুপুরবেলা ওর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে, হঠাৎ করে ও শুনতে পায় যে ওর যে মা ওকে ডেকেছে। মানে প্রথমে নক করেছে 2 বার দরজা, তারপর ওকে ডেকেছে। তো ও তখন বলে আমি আসছি, একটু ওয়েট করো। তো আবার 5 মিনিট পর আবার ওরকম ঠকঠক করেছে। তো ও তখন ভাবছে আরে কি রে বাবা, বলছি আসছি। তো ও তখন ফোনে ওর গার্লফ্রেন্ডকে হয়তো বলে যে ওয়েট করতে, দেন ও দরজাটা খোলে। এবার গিয়ে দেখছে দরজায় কেউ নেই। ঠিক আছে, তো যা বাবা, আমি এরকম ডাকলো আবার কোথায় চলে গেল। দিয়ে এবার দরজাটাও আবার বন্ধ করে ঘরে ঢুকে এসছে। আবার কিছুক্ষণ পরে সেম ভাবে ঠকঠক করছে। তখন না ও ভালো করে কান দিয়ে শুনলো, অ্যাকচুয়ালি আওয়াজটা দরজায় হচ্ছিল না, আওয়াজটা হচ্ছিল জালনায়, ওই ব্যাক সাইডে ওর ঘরের যে জালনা সেই জালনায়। ওকে 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 ওকে। ও এতক্ষণ ভাবছিলই অ্যাকচুয়ালি ভুল, যে দরজায় কিছু হচ্ছিল না, হচ্ছিল ওটা অ্যাকচুয়ালি জালনায়। তো ও জালনার দিকটায় যখন গেছে, তখন দেখছে যে না, জানলায় তো কেউ নেই। খোলার পরে ওখান থেকে কি করে আওয়াজ আসছে, তখন ও ফার্স্ট টাইম ওর চোখে সেই কুয়োটা পড়ে। তার আগে তো ওই বাড়িতে ও সেভাবে ছিল না, ও দেখেনি, ও তখনই ছুটিতে এসছে। ও তখন ওই কুয়োটা দেখে। তো কুয়োটা দেখে ওর খুব অবাক লেগেছিল যে এরকম জায়গা কেন, বাড়ির সামনেটা এত পরিষ্কার চকচকে, পেছন দিকটা এরকম কেন। তো আর সেটা নিয়ে অতটা মাথা ঘামায়নি। ও দরজাটা বন্ধ করে, জানলাটা বন্ধ করে দিয়ে
ও যখন আবার এসে ঘরে বসেছে ফোনটা নিয়ে, এবারও শুনতে পাচ্ছে কেউ ওর নাম ধরে লিটারেলি ডাকছে। আচ্ছা। কিন্তু সেই গলাটা ওর মায়ের নয়, একটা মহিলার গলা, কিন্তু ওটা মায়ের গলা নয়। খুব আস্তে আস্তে ডাকছে, মানে একদম আস্তে, মানে ফিস ফিস করে ডাকা যেটাকে বলে। ও না মানে পুরো চমকে গেছে ওই মুহূর্তে যে এটা কি হচ্ছে। ও আবার গেছে, গিয়ে জানলাটা খুলেছে তাড়াতাড়ি করে, দেখছে না কেউ নেই। এরপরে ও কি করেছে, ফোনটা কাট করে একদম বাইরে বেরিয়ে এসে ওর মাকে পুরোটা বলেছে যে তুমি কি আমাকে ডেকেছো? ওর মা বলছে না। বলছে তাহলে আমাকে প্রথমে দরজা নক করলো, তারপরে জানলা নক করলো, তারপরে আমার নাম ধরে ডাকছে, কি হচ্ছে এগুলো? তোমরা এখানে কোন বাড়িতে এসে থাকছো? তখন বলছে না না তুই ভুল শুনেছিস, কেন এরকম কেউ তোকে ডাকতে যাবে? তো ও বলছে, ও তো একদম কনফিডেন্ট, না আমাকে ডেকেছে, আমি শুনেছি। তো এরকম একটা কেস ঘটেছে ওর ছেলের সাথে। এই সবের মধ্যে ওই যে ফুফু ছিল, যে বয়স্ক মহিলা ওনাদের বাড়িতে, উনি কিন্তু সব সময় একটা কথা বলে যাচ্ছেন যে একটু তাড়াতাড়ি ওই বাড়িটা ঠিক কর বাবা, আমরা চলে যাব এখান থেকে, এখানে বেশি দিন থাকাটা না আমাদের ঠিক হচ্ছে না। এটা কিন্তু উনি মোটামুটি বারবারই বলছেন। ওকে ওকে, উনি কিছু সেন্স করতে পারছিলেন বেসিক্যালি। হ্যাঁ দেখো, উনি তো অনেক পুরনো, হতেই পারে। সেটা আমরা পুরো ঘটনাটা যখন জানবো তখন আমরা বুঝতে পারবো কেন, ঠিক আছে? তো উনি কিন্তু এই কথাটা বারবার বলছিলেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে যাই, চলে যাই। আচ্ছা, তারপর ওই ফুফু মাঝে মাঝেই রাত্রেবেলা না কথা বলতো ঘরের ভেতরে, মানে এইটাই হচ্ছে একটা আশ্চর্য জিনিস। কার সাথে? এবার ওই যে রফিক আঙ্কেলের যে ছেলে কিছুদিনের জন্য এসেছিলেন, এবার বোঝোই তো এই বয়সের ছেলে, একটা 22-23 বছরের, ও তো গার্লফ্রেন্ডের সাথে রাতের বেলা জেগে জেগে ফোনে কথা বলতো। ও এরকম একদিন রাত্রেবেলা হঠাৎ শুনতে পায় ওর ঘর আর ওই ফুফুর ঘর পাশাপাশি, মানে ওর দাদি হতো আর কি সম্পর্কে। তো ও একদিন এরকম ফোনে কথা বলতে বলতে হঠাৎ মানে বাইরে বেরিয়েছে কোনো কারণে, হয়তো জল টল নিতে। ও শুনছে ওর দাদির ঘরের ভেতর থেকে কোনো একটা কথা বলার আওয়াজ, মানে ওর দাদি কারোর সাথে কথা বলছে। এবার যত উনি বয়স্ক মানুষ, তো উনি দরজা ভেতর থেকে কোনোদিনও লক করে ঘুমাতেন না, ঠিক আছে? তো ছেলেটা কি করে, আস্তে করে দরজাটাকে একটু ফাঁকা করে করে দেখে যে ওই ফুফু কিন্তু ঘুমাচ্ছে রীতিমতো, মানে উঠে বসেও নেই বা জেগেও নেই। তো ওর তখন ভাবে কি বলছে, ও কান পেতে একটা লাইনই শুনতে পেয়েছে, এবার আর কাউকে নিয়ে যেও না। ঠিক আছে, এই একটা লাইনই ও একদম ক্লিয়ারলি শুনেছে, যে এবার আর কাউকে নিয়ে যেও না। ও খুব অবাক হয়ে যায় যে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মানে ও ভাবছে যে কি হলো, ঘুমের এখানে ঘরে এমন কেউ রয়েছে যে হয়তো নিয়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ও তখন ভাবছে যে এটা কি বলছে। ও তখন আর ওই ভাবছে হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পারে বা কিছু। ও আর ডাকেনি, ওই বয়স্ক মানুষ তো ঘুমিয়েছে, ওনাকে আর ডাকেনি। ও গিয়ে এবার দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে ঘরে চলে গেছে। ও পরের দিন সকালবেলা যখন ও ওই ফুফুকে জিজ্ঞেস করে যে দাদি তুমি রাত্রেবেলা কি বলছিলে, বিড়বিড় বিড়বিড় করে কার সাথে কথা বলছিলে, তো ওনার তখন কিচ্ছু মনে নেই। ঠিক আছে, উনি বলছে না তো, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। এবার তখন ছেলেটা বারবার বলছে না তুমি এটা বলছিলে, এবার আর কাউকে নিয়ে যেও না। তো বলছে না আমি বলছিলাম, কি জানি, কিন্তু আমরা বাবা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, আমরা আর এখানে থাকবো না। এই কথাটা কিন্তু উনি বারবার বলেছেন, আগেও বলেছেন, এবং সেম তখনও যখন রফিক আঙ্কেলের ছেলে ওনাকে এই প্রশ্নটা করে তখনও বলছেন যে জানি না আমি কি বলছিলাম, কিন্তু এখানে আর বেশি দিন থাকা যাবে না, যত তাড়াতাড়ি এখান থেকে আমাদের চলে যেতেই হবে। হ্যাঁ, তো তখন ওনার ছেলে বলে হ্যাঁ আমরা তো, আমাদের ওই বাড়িটা তো ঠিক হচ্ছে, আমরা যত তাড়াতাড়ি পারবো এখান থেকে চলে যাব, তুমি অত চিন্তা করো না। তো এইভাবে মোটামুটি চলছে চলছে। এবার সব থেকে বড় একটা ইনসিডেন্টও বলতে পারো, বা একটা ধাক্কা যেটা রফিক আঙ্কেলের জীবনে ঘটেছিল, সেই ঘটনাটা আস্তে আস্তে ঘটে এই টাইমে। ওনার যে ছোট্ট মেয়েটা ছিল, সেই মেয়েটা বারবার খালি ওই যে বলতাম প্রথমে থেকে ওর ওই পেছনের দিকে যাব, খেলতে যাব, ওখানে যাব, এই যে ওর টেন্ডেন্সিটা ছিল, এটা না এই যত দিন যাচ্ছিল বাড়ছিল। ঠিক আছে, ও খালি বলতো কি আমাকে ডাকছে, আমি খেলতে যাব।
খালি বলতো এই কথাটা। এবার ওর মা তো প্রথম প্রথম আটকাতো, লাস্টের দিকে না আর আটকাতো না, ঠিক আছে, ও বিকেল বেলা করে ওই পেছন দিকে কুয়োটার ওখানে চলে যেত, আচ্ছা। খেলতো কি করতো কেউ কোনোদিনও ওইভাবে নোটিস করেনি, কিন্তু সন্ধ্যের মধ্যেও আবার ঘরে চলে আসতো, ঠিক আছে, মানে এরকম প্রায়ই ঘটতো। একদিন হঠাৎ করে সন্ধে হয়ে এসছে প্রায় অনেকক্ষণ, এবার মগরবের যে নাম আজানটা হয় ওটা হবে, ওর মা ওকে ডাকছে, ও কিছুতেই না, ও সাড়া দিচ্ছে না। তো ও মা পেছনে যখন গেছে দেখতে যে মেয়েটা রোজ যায় চলে আসে, সন্ধ্যে হয়ে গেল আজকে আসছে না, এবার ওর মা একটু কৌতূহলবশত পেছনে গেছে। ওখানে গিয়ে উনি কি দেখছেন জানো? ওখানে গিয়ে দেখছেন ওইটুকুনি মেয়ে ওই কুয়োর যে ওপরের যে রেলিং যেটাকে বলে, ওর ওপরে উঠে দাঁড়িয়ে ওই কুয়োর ভেতর দিকে ঝুঁকে এরম করে কথা বলছে কারোর সাথে। কুয়োর ভেতরে কথা বলছে? কুয়োর ভেতর দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেটা কোথায়? নিচে দাঁড়িয়ে না, ওই কুয়োটার যে ওপরের যে রেলিং হয় ওটার ওপরে উঠে দাঁড়িয়েছে ওইটুকুনি মেয়ে। সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক মানে সাংঘাতিক। ওর মা তো কোনোভাবে ছুটে গিয়ে ওকে এরকম জাপটে ধরে ওপর থেকে নিচে নামিয়েছে, নামিয়ে তো ওকে রীতিমতো ওখানে বকা। হ্যাঁ, তুমি কেন এর ওপরে উঠেছো? তুমি তুমি জানো এখান থেকে পড়ে গেলে তোমার কি অবস্থা হবে? তখন ওর মেয়ে বলছে কি, ওই তো আমাকে ডাকে, ওই তো আমার সাথে খেলতে আজকে আসেনি, তাই তো আমি ওকে ডাকছিলাম। ওর মা বলছে কে ডাকছে তোমাকে? বলছে ওই তোর ভেতরে। তোর মা তখন এরকম উকি মেরে কুয়োর ভেতরে দেখছে কিচ্ছু নেই, কিচ্ছু না, পুরো শুকনো কুয়োটা একদম নোংরা, মানে মাকড়সার মানে যেসব নেট ফেট হয়ে আছে, পাতা শুকনো পড়ে আছে, কিচ্ছু নেই, মানে ভেতরটা যেমন একদম মানে তীব্র অন্ধকার একদম গিলে খেয়ে নিয়েছে, এরকম একটা অবস্থা ওই কুয়োর ভেতরটার। তার মধ্যে তখন অলরেডি সন্ধে সন্ধে হবে এরকম মানে হয়ে গেছে। ও কোন রকমে ওর মা আর ওদিকে অত কেয়ার না করে মেয়েকে একদম হাতে করে নিয়ে ঘরে চলে এসেছে, যে না তুমি আর একদম কোনোদিন যাবে না ওখানে। কারণ ওর মার মনের মধ্যে না তখন স্বাভাবিক একটা বাচ্চা মেয়েকে এরকম অবস্থায় দেখেছে, যদি বাই চান্স পা স্লিপ কেটে পড়েই যেত ভেতরে, ওকে তো আর বাঁচানোই সম্ভব হতো না, তো মায়ের মন তো স্বাভাবিক এরকম হবেই। তোর মা প্রচন্ড একদম। ভয় পেয়ে গেছে। তারপর থেকে ওকে একদম চোখে চোখে রাখতো সবসময়, যেন ও পেছন দিকে একদম না যেতে পারে। এর ঠিক খুব বেশি হলে কৌস্তব 6 থেকে 7 দিনের মাথায় ঠিক একই ইনসিডেন্ট আবার ঘটে সন্ধেবেলা। মানে ওর পেছনের মায়ের, দিকটাতে চলে গেছে? হ্যাঁ, কোনো একটা ভাবে চোখের আচ্ছা। আড়াল হয়েছে। ঠিক এই 6 থেকে 7 দিনের মাথায় এই ইনসিডেন্টটার কোনোভাবে চোখের আড়াল হয়েছে, এবং ও কোনোভাবে চলে গেছে আবার পেছনে, এবং আসেনি। সন্ধে হয়ে গেছে, ওর মা খুঁজছে, লাস্টে যখন সাড়া না পেয়ে ওর মা তখন মাথায় এসছে নিশ্চয়ই আবার ও পেছনে গেছে। ওর মা পেছনেও গেল, গিয়ে দেখছে নেই, ও নেই, মানে রীতিমতো নেই, ওর আশেপাশেও নেই। মানে ওর তখন রফিক আঙ্কেলকে ফোন করা হয়, রফিক আঙ্কেল আসেন, পুরো বাড়ি খোঁজা হচ্ছে, মানে পুরো বলতে গেলে গ্রাম তোলপাড় হয়ে গেছে মেয়েকে খোঁজার জন্য, মানে সন্ধেবেলা পাওয়া যাচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, এরকম অনেকটা টাইম যখন কেটে গেছে তখন কি মনে হয়েছে ওর মায়েরই, যে আগের দিন তো ওরম ওপরে উঠেছিল, তো ওর মা কোনোভাবে ওই কুয়োর ওখানে গিয়ে যখন এরকম উকি মেরেছে, ওর মা দেখছে ওই বাচ্চা মেয়েটা ভেতরে নিচে পড়ে আছে। মৌসুমী, মানে বুঝলাম এটা ছিল পুরো। এটা মানে ভাবো একটা মায়ের কি হতে পারে সেই মুহূর্তটা, মানে আমি জাস্ট যখন আমাকে রফিক আঙ্কেল এটা বলছেন ওনার চোখ থেকে তখনও জল পড়ছে কৌস্তব, মানে আমি নিজে ওখানে ওনার সামনে বসে এটা ফিল করছি। মানে উনি যখন বলছেন আমাকে যে আমার বাচ্চা মেয়েটা ওই ভেতরে পড়েছিল দিদি, মানে আমি শুনে না মানে কি খারাপ যে লাগছে তখন। আমি তখন বললাম তারপর? বলছে তারপর আর কি, তারপর গ্রামের লোকরা আসলো, থানায় খবর হলো, ওকে তোলা হলো। ওর বীভৎস অবস্থা হয়েছিল নাকি, মানে পুরো মাথাটা থেতলে গেছিল একদম বাচ্চা মেয়েটার, মানে এক সাইডে চোখ পুরো ঠিকরে বেরিয়ে এসছে, মানে খুব সারা গায়ে একদম ঘষে গেছে, গেলে যেরকম একটা দাগ হয় না, মানে কোনো কিছুতে এরকম ঘষে যদি নিচে পড়ে ওরকম ভাবে
মানে পুরো দাগ, মানে খুব খুব প্যাথেটিক মানে ভাবে ছ্যাঁচড়াতে পড়েছে পুরো। ছ্যাঁচড়াতে পড়েছে। হ্যাঁ, মানে হয়তো হয় না, হয়তো পড়ে যাচ্ছিল তখন হয়তো ওঠারও চেষ্টা করেছে বা কিছু, কোনোভাবে হয়তো লেগেছে, মানে ওর সারাটা গায়ে ওরকম দাগ, শ্যাওলা লেগে গেছে। মানে সব থেকে যেটা বাজে অবস্থা, পুরো মাথাটা পুরো থেতলে গেছে, মানে মাথার বাদিকের অংশটা মানে পুরো একদম পিষে গেলে যেরকম ওরকম ভাবে থেতলে গেছে। অ্যাকচুয়ালি কুয়ো তো অনেকটাই নিচু হয় না, হুম হুম হুম। এতটা উপর থেকে পড়েছে, আর নিচে এতদিনকার পাথর ফাথর পড়েছিল, বড় বড় চাই ছিল। মানে খুব খুব প্যাথেটিক একটা ঘটনা। ও তারপর থেকে ওই ফুফু বারবার বলতেন, আমি বলেছিলাম এখান থেকে চলে চল, এখান থেকে চল, তোরা কেউ আমার কথা শুনলি না, আমি বারবার বলছিলাম যে তোর এখান থেকে চল। এই কথাটা উনি তখনও বলছিলেন। তো এরপর মেয়েটার কাজ হয় ওদের মধ্যে, যেটা হয় ওই 41 দিনের একটা কাজ হয়। তো সেই কাজটা হয়, সবকিছু হয়। তারপর কেন জানি না রফিক আঙ্কেলের মনে হয় যে কিছু তো একটা বড় সড়ো প্রবলেম এই বাড়িতে আছে, এবং উনি ওটা জেনেই ছাড়বেন, কারণ তখন উনি অলরেডি ওনার মেয়েকে হারিয়েছেন। তো ওনার মধ্যে একটা জেদ চেপে গেছিল ওই টাইমে, যে এই বাড়িতে কি আছে এমন যে আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেললাম। প্লাস উনি নিজেও ওই কুয়োর পাড়ে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তো তখন উনি যার থ্রুতে এই বাড়িটা নিয়েছিলেন সেই ভদ্রলোককে ডাকেন নিজের বাড়িতে, ডেকে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি আমাকে কি লুকোচ্ছেন, সত্যি কথা বলুন। আপনি যে এই বাড়িতে আমাদের থাকতে দিলেন, ঠিক আছে আপনার সাথে আমার বহুদিনের সম্পর্ক, সেই ইয়েতে আপনি থাকতে দিয়েছেন, আপনি তার জন্য কোনো টাকা পয়সাও নিলেন না, কিন্তু আজকে তো আমি আমার সব থেকে প্রিয় প্রাণের জিনিসটাকে হারিয়ে ফেললাম এই বাড়িতে থেকে। আপনি কি লুকিয়েছেন আমাকে সত্যি করে বলুন। মানে রফিক আঙ্কেল রীতিমতো ওনাকে চেপে ধরে ওই মুহূর্তে। এবং গ্রামবাসীও অদ্ভুত ব্যাপার কৌস্তব, এই যে একটা ইনসিডেন্ট হলো, সেই মুহূর্তে গ্রামবাসীরা কিন্তু ছুটে এসেছিল মেয়েটাকে যখন তোলা হয়েছে বা কিছু, তারপর থেকে না তারাও যেন অ্যাক্টিভ নয় ব্যাপারটার মধ্যে। মানে কিছু জানানো, খোঁজ করা হয় না, একটা বাচ্চা মেয়ে মারা গেছে, বাড়ির লোককে একটু সান্ত্বনা দিতে আসা বা কিছু, কেউ না, মানে আসতোই না, কিছু বলেও নি, আর আসতোও না, অত মানে অ্যাক্টিভই ছিল না। মানে রফিক আঙ্কেলের সেইখানেও একটু খটকা লেগেছিল যে এত বড় একটা জিনিস হয়ে গেল, কেউ এলো না, মানে ওনারা কি এতটাই একা এখানে, এরকমও ফিল করেছিলেন উনি একটা সময়। তো ওই আঙ্কেলকে যখন সব জিজ্ঞেস করলেন, যে আঙ্কেল বাড়ি ভাড়া দিয়েছিল, যে কি আছে, ওই আঙ্কেল ফুফুকে বললেন যে আপনি তো অনেকটাই জানেন, তাহলে আপনি কেন বলেননি। এই কথাটা ওই ফুফুকে বলেছেন, বুঝলে? তো ফুফু বললেন আমি কি বলবো, আপনি আমাদের থাকতে দিয়েছেন, আপনারই তো বলা উচিত ছিল। অ্যাকচুয়ালি কেন ফুফুকে বলেছেন ব্যাপারটা আমি এটা পরে আবার রফিক আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম। অ্যাকচুয়ালি ফুফু তো অনেক বাল্য বিধবা, উনি বহু বছর ধরে এই পাশেই গ্রামে ছিলেন। আর আগে তো যখন উনি ছোট ছিলেন তখন তো গ্রামে এত লোকজনও ছিল না, মুখে মুখে না যে কোনো ঘটনা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তো। এক্স্যাক্টলি। তো ওই জন্য না ফুফু কিছুটা জানতেন এই বাড়িটার সম্পর্কে, কিন্তু উনিও কোনোদিনও বলেননি, হয়তো এরা ভয় পাবে বা কিছু সেই জন্য বলেননি। তো তখন যখন জিজ্ঞেস করা হয় তখন ফুফু বলেন হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার তো বলা উচিত ছিল, তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছিলে। তো আলটিমেটলি তখন রফিক আঙ্কেল প্রচন্ড রেগে যান এবং বলে আমি তোমাদের এই আর্গুমেন্ট শুনতেই চাই না, প্লিজ আমাকে জানাও অ্যাকচুয়ালি এখানে কি প্রবলেম। তো কৌস্তব ওখানে প্রবলেমটা ছিল এটা আবার চলে যেতে হবে আরো কিছুটা ব্যাকে। তো ঘটনাটা এটা ওখানে ঘটেছিল, ওখানে একটা ফ্যামিলি ছিল, ঠিক আছে, মানে বাড়িটা অ্যাকচুয়ালি যাদের, একজন হাজবেন্ড ওয়াইফ আর তাদের একটা ছোট ছেলে ছিল, ঠিক আছে। এবার ওই যে ওয়াইফ যে ছিলেন, ওনার কোথাও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল। তো সেই অ্যাফেয়ারটা কোনোভাবে ওনার হাজবেন্ড জেনে যায় এবং জানার পরে ওনাকে চার্জ করে, বাট উনি সেটা স্বীকার করেননি।
ঠিক আছে, কোনোভাবেই স্বীকার করেননি। তো তারপর কিছুদিন পর উনি জেনে গেছিলেন, কোনো একটা প্রমাণ পেয়েছিলেন হাতে যে ওনার ওয়াইফ এরকম একটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন। তো সেই প্রমাণটা নিয়ে যখন উনি ওনার ওয়াইফের কাছে দেখান, ওনার ওয়াইফ কিছুতেই স্বীকার করতে রাজি নন। এই নিয়ে দুজনের মধ্যে বীভৎস বচসা, রাত্রেবেলা মানে রীতিমতো মারামারি থেকে শুরু করে মানে যা তা শুরু হয়ে যায়। এবং ইন দ্য মিন টাইম উনি কি করেন, ওনার ওয়াইফের গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। বুঝতে পেরেছো? এবার তখন সেই মুহূর্তে ওর যে বাচ্চা একটা ছেলে ছিল, সেই ছেলেটা ওখানে প্রোটেক্ট করতে এগিয়ে আসে সামনে মাকে। তো তাকেও এমন ভাবে ধাক্কা মারে, মানে এতটাই ওনার মাথা তখন গরম, বাচ্চা ছেলেটাকে এমন ভাবে ধাক্কা মারে, বাচ্চা ছেলেটা গিয়ে মানে পাশের কোনো একটা কিছুতে ধাক্কা খেয়ে ওর মাথার ওই বাঁ দিকটা পুরো একদম ফেটে যায় এবং স্পটেই বাচ্চাটা মারা যায়। ঠিক সেম ভাবে যেভাবে রফিক আঙ্কেলের মেয়েরও বাদিকের মাথাটা থেতলে গেছিল, ওই বাচ্চা ছেলেটারও ওই সেম ঘটনাটাই ঘটেছিল। এবং ওর ওয়াইফকে যখন ও আগুন ধরিয়ে দিয়েছে অলরেডি, ওর ওয়াইফ যখন মানে যন্ত্রণায় হয়ে যাচ্ছে, তখন ওই লোকটার একটু হুঁশ আসে যেটা আমি কি করে ফেলেছি। তো উনি কি করবেন তাড়াহুড়োতে বুঝে না পেয়ে ওনার ওয়াইফকে নিয়ে গিয়ে ওই কুয়োর জলে ফেলে দেন যে আগুনটা নিভে যাবে। কিন্তু ওনার মাথায় সেই মুহূর্তেও এই জিনিসটা আসেনি যে কুয়োতে ফেলে দিলে আমার মানে ওয়াইফ তো ডুবেও যেতে পারে। এটা ওনার মাথায় আসেনি। ওনার মনে হয়েছে আগুনটাকে কোনোভাবে নেভাতে হবে। উনি কি করে ফেলেছেন, উনি ওনার ওয়াইফকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে কুয়োর মধ্যে ফেলে দেন। এবং সেই মুহূর্তে ওই কুয়োতেই হয়তো মানে আগুনে পুড়ে না কুয়োর জলে ডুবে সেটা তো আমি জানি না, বা রফিক আঙ্কেলও সেটা জানেন না, ওখানেই উনি মানে মারা যান আর কি। এবং তারপর ওই লোকটা কি করবে বুঝে না পেয়ে ওই ওনার ছেলেও যত ওইখানে ওই স্পটেই মারা গেছে, ছেলেকেও যখন এসে ঘরে এসে দেখছে মাথা থেকে ওরকম থেতলে গেছে, মানে রক্তের একদম বন্যা বয়ে গেছে, কি করবে তাড়াহুড়োতে ছেলেটাকেও নিয়ে গিয়ে ওই কুয়োতে ফেলে দেয়। বাচ্চা ছেলেটাকে ফেলে দিয়ে উনি জাস্ট ওখান থেকে পালিয়ে যান রাত্রেবেলায়। এবার এখানে একটা প্রশ্ন আসে যে একটা মানুষের গায়ে আগুন লেগে গেল, কেউ পাড়ার লোক জানলো না, শুনতে পেলো না? এটা আমিও রফিক আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা আমিও জিজ্ঞেস করেছিলাম যে একটা বউয়ের গায়ে আগুন লেগে গেলে তো সে বীভৎস চিৎকার করবে, তাই না? তো তাকে কুয়োতে ফেলে দিল, বা পাড়ার লোক জানলো না, আশেপাশের লোক জানলো না। তো রফিক আঙ্কেল যেটা আমাকে বললো যে এটা তো বহুদিন আগেকার ঘটনা, তখন না গ্রামের দিকে ওই পাশাপাশি ঘর হতো না খুব একটা, একটু ডিস্টেন্সেই হতো ঘর বাড়ি। আর একটা জিনিস হচ্ছে যেটা এখনো অনেক জায়গায় আছে, মোটামুটি না 7টা-8টার মধ্যে না সবাই না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। মানে তখনকার দিনে তো আরো এটা বেশি হতো যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যেত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। এবার ওনাদের যত বাড়িটা ওরকম একটা চারদিকে উঠোন এই সেই তার মাঝখানে, এবং তার মধ্যে অনেক রাতে এই ঘটনাটা ঘটেছে, একদম মাঝরাতের দিকে। তো কারোর কানে যাওয়ার আগেই না সবকিছু শেষ হয়ে গেছে ব্যাপারটা। এবার ঝগড়া ঝামেলার আওয়াজ যদি বলো শুনতে পাইনি, সেটা হয়তো শুনতে পেয়েও কেউ অতটা কেয়ার করেনি, কারণ তাদের মধ্যে এই পরক্রিয়াজনিত ঝামেলাটা বেশ কিছুদিন ধরেই চলছিল, সেটা গ্রামের লোকজনও জানতো। তো যার জন্য হয় না, দেখো রোজ কারোর বাড়িতে ঝগড়া হলে থোড়ি রোজ রোজ কেউ এসে থামাতে যায় না, জানে ওদের মধ্যে তো রোজই হয়। মানে এরকমই কিছু একটা ইনসিডেন্ট হয়তো ওই টাইমে ঘটেছিল। তো তারপরে যখন মানে উনি পালিয়ে যান এবং ঘরে আর কাউকে পাওয়া যায়নি, গ্রামের লোকরা তখন কিছুদিন কাউকে দেখতে না পেয়ে থানায় খবর দেয় যে এদের বাড়িতে এরকম দরজা খোলা রয়েছে, সব রয়েছে, কিন্তু বাড়ির 3টে মানুষের কেউই নেই বাড়িতে। তখন পুরো চারিদিকে খোঁজা হয়, তখন ঘরের ভেতরে কিছু কিছু পোড়া কাপড় পাওয়া যায়, মানে ওই বউটার যে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল বউটারই হয়তো শাড়ির কিছু কিছু অংশ, পোড়া অংশ ওখানে পড়ে গেছিল, সেগুলো পাওয়া যায়। তারপর খুঁজতে খুঁজতে যখন ওই কুয়োর ভেতরে আর কি বা দেখা হয়, তখন দেখে যে ওই বাচ্চাটার লাশটা রীতিমতো জলে ফুলে এরকম ওপর দিকে ভেসে উঠেছে কুয়োটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওনার যে বাচ্চাটাকেও তো উনি ফেলে দিয়েছিলেন ওয়াইফের সাথে,
তো বাচ্চাটার লাশটা এরকম ফুলে গেছে পুরো, মুখ চোখ গুলো, মানে যেটা হয় জলের মধ্যে কোনো লাশ যদি অনেক দিন ধরে পড়ে থাকে তো ওরকম ফুলে গেছে, ওটাকে কোনোভাবে তোলা হয়েছে। কিন্তু একটা জিনিস খুব আশ্চর্যের, যে ওনার ওয়াইফের বডিটা ওখান থেকে তোলা হয়েছে ঠিকই, কিন্তু গা হাত পা কিছুটা কিছুটা পুড়ে গেছে, কিন্তু যখন পোস্টমর্টম হয়েছে তখন মানে নাকি রিপোর্টে এসছে যে উনি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। মানে তাহলে আমার যেটা মনে হয় যে গায়ে আগুন দেওয়াতে কিন্তু উনি মরেননি, আমার মনে হয় উনি ওই জলে যে ফেলে দিয়েছিল আগুন নেভাতে, উনি ওই জলের ভেতরেই মনে হয় নিঃশ্বাসটা না নিতে পেরে মারা গেছেন। মানে যেটা আমার আমার ব্যক্তিগত মনে হয়, কারণ ওনার পোস্টমর্টম রিপোর্টে নাকি ওটাই এসেছিল যে উনি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এবার যাই হোক, তারপরে এই যে ব্যাপারটা ঘটেছে, যে কি করে ঝগড়া হয়েছে না হয়েছে, কিভাবে কি ঘটেছে, এইটা আবার জানা গেছে কিভাবে শোনো। এই ঘটনাটার নাকি বেশ কিছুদিন পর ওই যে বাড়ির যে লোকটা, মানে ওই ওয়াইফটাকে যে ফেলে দিয়েছিল, উনি নাকি এসছিলেন ওই গ্রামে। সে নাকি পাগলের মতো, মানে বদ্ধ পাগলের মতন অবস্থা, জামা কাপড় মানে ছেঁড়া ছেঁড়া টাইপের, খালি ওই বাড়িটার চারপাশে নাকি কিছুদিন খুব ঘুরঘুর ঘুরঘুর করতেন। তো পাড়ার গ্রামের লোকরা নাকি ওনাকে একদিন ধরেছে যে তুমি কোথায় চলে গেছিলে, তোমার ওয়াইফ এরকম মারা গেছে, তোমার ছেলেটা এরকম হয়েছে, তুমি কোথায় গেছে। উনি নাকি আর কিছু কথাই বলতে পারছেন না, মানে উনি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এবার সেটা এই ঘটনাটা ঘটিয়ে শক পেয়ে নাকি অন্য কিছু ওনার সাথে ঘটেছে সেটা জানা নেই। খালি উনি ওনার মুখ থেকে একটা কথাই বলছেন, উনি আমিই তো মেরেছি, আমিই তো গায়ে আগুন দিয়ে দিয়েছি, আমিই তো মেরেছি, আমার ছেলেটাও আর নেই, শুধু এইরকম বলতো, খালি আর কিছু বলতো না। আমিই তো মেরেছি, আমিই তো আগুন দিয়েছি, এরকম বলতো খালি, ছেলেটাকেও আমি মেরে ফেলেছি। মানে উনি পুরোই মানসিক ভারসাম্যহীন। উনি কিছুদিন ওনাকে দেখা গেছিল ওই গ্রামেই ঘুরে বেড়াতেন। এবার দেখো ওরকম একজন হয়ে গেছে, তো ওই জন্য কেউ আর হয়তো পুলিশেও খবর দেয়নি যে উনি ফিরে এসছেন বা কিছু। মানে পাগলকে আর কি জেলে দেবে কেউ, আর কার অত মাথা ব্যথা আছে এইসব নিয়ে। তো উনি ওরকম কিছুদিন নাকি ওই গ্রামের আশেপাশে ওনাকে ঘুরতে দেখা যেত, তারপর একটা সাডেন টাইমের পরে নাকি ওনাকেও আর দেখা যেত না। এবার এটাই মোটামুটি চলছিল। তারপর থেকে ওই বাড়িটাতে কেউ থাকতো না ওইভাবেই। এবার যে রফিক আঙ্কেলকে যে ভাড়া দিয়েছিলেন উনি হচ্ছে ওই লোকটারই কোনো একটা ওই খুড়তুতো এরকম ভাই, কেউ নেই ওনাদের আর, তাই জন্য ওনারই দায়িত্ব ছিল বাড়িটাকে দেখাশোনা করার। দেখাশোনা তো কিছু করতেন না, জাস্ট প্রপার্টির মতো পড়েছিল একদম, কেউ ওখানে ঢুকতো না কিছু না। এবার আরেকটা জিনিস যেটা জানা যায়, যে ওই বাড়িটায় আরো দুটো ইনসিডেন্ট ঘটেছিল পরবর্তীকালে। যখন এই সব ঘটনাগুলো ঘটে বাড়িটা তো পুরো পড়েছিল, কেউ তো থাকতো না। এবার পাড়ার বাচ্চারা কি করতো, অনেক সময় ওই বিকেল বেলার দিকে রাস্তায় খেলে না বাচ্চারা মাঠের সামনেটায়, ওরকম আশেপাশের বাড়ির কিছু বাচ্চা কাচ্চা ওখানে খেলতো। ওই বাচ্চারাও নাকি কিছু কিছু সময় বাড়িতে গিয়ে বলতো যে ওই ভেতর থেকে কেউ ওদের ডাকে, যে এদিকে এসো, এরকম ভাবে ডাকে, খেলার জন্য, খেলতে ডাকে কোন একটা বাচ্চা। এরকম নাকি ওই গ্রামের অনেক বাচ্চারা তার বাড়িতে গিয়ে বলতো। এবং পরে মানে এটাও রফিক আঙ্কেলের মুখে শুনলাম যে এরকম নাকি দুটো বাচ্চা মারাও গেছে সেম ভাবে কুয়োতে ঝাঁপ দিয়ে, ওই গ্রামেরই দুটো বাচ্চা। মানে ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি কি, মানে আমার কাছে যতটা ক্লিয়ার হয়েছে, আমি যতটা বুঝলাম, যে ওই যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল, ওই বাচ্চাটার এন্টিটি না যখন কোনো ছোট বাচ্চাকে দেখতো, আমার মনে হয় ও খেলার জন্য না তাদেরকে ডাকতো। মানে যেরকম ওই গ্রামের দুটো বাচ্চাকেও ডেকেছে হয়তো কোনোভাবে, সেম ভাবে রফিক আঙ্কেলের মেয়েকেও ডেকেছে। ও ও নিজে যত ছোট, ও ছোট বাচ্চাদেরকে ডাকতো খেলার জন্য, এবং ওই কুয়োর সামনে নিয়ে গিয়ে খেলতো। এবার ওর তো কিছু হবে না, কিন্তু এই বাচ্চাগুলো হয়তো ওকে ধরতে গিয়ে বা কিছু করতে গিয়ে ওই কুয়োর মধ্যে পড়ে প্রাণটা হারিয়েছে। মানে জিনিসটা আমি হয়তো খুব ইজিলি বলছি, কিন্তু জিনিসটা
মানে প্রচন্ড খুবই pathetic, প্রচন্ড। মর্মান্তিক, হ্যাঁ খুবই মর্মান্তিক। মানে 3টে বাচ্চা টোটাল মারা গেছে ওই কুয়োতে, 3টে নয় অ্যাকচুয়ালি, হ্যাঁ 3টে বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চাকে তো প্রথমেই মানে ওর বডিটা ফেলা হয়েছিল। আর যে মহিলার এন্টিটিটা দেখা যেত মাঝে মাঝে, সেটা অ্যাকচুয়ালি ওই বাচ্চাটার মা, যার গায়ে আগুন দিয়ে ওখানে ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে খুবই প্যাথেটিক একটা জায়গা। মানে এরপর থেকেই আর কি না বাড়িটা, মানে ওই যে দুটো বাচ্চা যখন মারা গেল তারপর থেকে না ওই বাড়িটার পুরো পরিবেশটা অন্যরকমই হয়ে গেছিল। তখন আর কেউ ঢুকতো না, পুরো তালা দেওয়া ছিল প্রায় কয়েক বছর। মানে কয়েক বছর বলতে অনেক বছর, 10-12 বছরের ওপরে বাড়িটা ওইভাবেই পড়েছিল। ওই মাঝে মাঝে উনি আসতেন, এসে একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে চলে যেতেন, যাতে জঙ্গল ঠঙ্গল না হয়, চলে যেতেন। এই এত বছর পর রফিক আঙ্কেলকে ওখানে থাকতে দেওয়া হয়। উনি হয়তো ভেবেছিলেন যে এত বছর হয়ে গেছে আর হয়তো কোনো প্রবলেম নেই, কিছু নেই, ওই জন্য হয়তো রফিক আঙ্কেলকে ওখানে থাকতে দিয়েছিলেন। কিন্তু হয়তো উনিও বুঝতে পারেননি যে রফিক আঙ্কেলও তার মেয়েকে ওই জায়গাটায় এসে ওইভাবে হারিয়ে ফেলবেন পুরোপুরি। মানে একদমই, মনটা ভারী হয়ে গেল। হ্যাঁ কোথাও গিয়ে মানে ভয়ের থেকেও যেন কষ্টটা খুব বেশি হয় এই ধরনের কিছু ইনসিডেন্ট যখন আমাদের সামনে আসে। মানে একটা বাচ্চা মেয়ে কিভাবে চলে গেল পুরোপুরি, মানে ভাবনার বাইরে এটা। আর তার আগেও নাকি এরকম দুজনকে হারাতে হয়েছে, মানে দুটো বাচ্চা, গ্রামের দুটো বাচ্চা একইভাবে, ইভেন তারাও নাকি এরকম কুয়োর ভেতর থেকে পাওয়া গেছে, এবং তাদের ওই বা সাইডের মাথাটাই থেতলে যেত। অ্যাকচুয়ালি ওই বাচ্চাটাকেও তোর বাবা যখন ধাক্কা মেরেছিল, ওই বাদিকের মাথার সাইডটাই ওর লেগে মারা গেছিল, ও থেতলে গিয়ে, মানে কোথাও একটা ধাক্কা খেয়ে। তো সেম, এটাও সেম হার্মফুল হয়ে উঠেছে এন্টিটি গুলো। অ্যাকচুয়ালি তাই। তো আমি তারপরে রফিক আঙ্কেলকে জিজ্ঞেস করি, তারপর তোমরা আর কতদিন ওখানে ছিলে? তো উনি বলেন যে না, তারপরে খুব বেশি দিন আর ছিলাম না, আমাদের বাড়ি ততদিনে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছিল। তারপর ওই দাদিও বারবার আর কি বলছিলেন হুম। যে এবার এবার আর দেরি করিস না, এবার না হলে আরো আমাদের এভাবে চলে যেতে হবে। ওই জন্যই না উনি ওই রাত্রেবেলা বলতেন এবার আর কাউকে নিও না। আমার যতটা মনে হয় যে উনি হয়তো ওই যে এন্টিটিটা ছিল যে মহিলার, ওনার সাথে কোনোভাবে কানেক্ট করতে পারতেন। না, আমি বুঝতে পারছি ব্যাপার। ওই জন্যই হয়তো উনি ওনাকে বারবার রিকোয়েস্ট করতেন ওই ফুফু যে আর কাউকে নিও না। মানে এর আগেও আরো গ্রামের দুটো বাচ্চাও চলে গেছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি বলতো, মানুষের যখন জীবনে এরকম ঘটনা ঘটে না, তারা তখন একটু না নিজেরাও বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়, এটা হয়, এটা হয়, কারণ এটা যদি, হয়। কারণ এত কিছু তাদের সাথে ঘটছিল, তাদের কিন্তু প্রথমেই উচিত ছিল চলে যাওয়ার। কারণ সবার সাথেই ইন্ডিভিজুয়াল কিছু না কিছু ঘটেছে, কিছু না কিছু তারা দেখেছে, কিন্তু তারপরেও তারা ওখানে থেকে গেছিল। এটা হচ্ছে তাদের সব থেকে বড় ভুল, যার জন্য এই বাচ্চা মেয়েটাকে হারিয়ে ফেলতে হয়েছে ওদের। এতদিনের একটা এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি, ঠিক আছে, 2019 থেকে যদি কনসিডার করো, প্রায় 7 বছর। হুম হুম হুম। মাঝে মধ্যে আমি নিজেও একবার এরকম হয়েছে যে নর্মাল একটা ভদ্রলোক সিগনালে এসে আমার থেকে টাকা চাইছেন সন্ধ্যেবেলা, ভর সন্ধ্যেবেলা, ওই স্প্ল্যানেড থেকে, মানে স্প্ল্যানেড বাদিকে চাঁদনি চক, হ্যাঁ হ্যাঁ। ওই পার্টিকুলার জায়গাটা। আচ্ছা। মানে আমি রেড রোডের ওপর দিয়ে ফিরছি, ঠিক আছে, বাদিকে চাঁদনি চক, ডান দিকে স্প্ল্যানেড, তারপর একদম একদম, যা হ্যাঁ। যা পার্ক ছেড়ে চলে যেতে পারবো ওই রাস্তাটা। আচ্ছা মাঝ রাস্তায় আমার বাইকটা থামালো, একজন সিগনালে দাঁড়িয়েছি, একটু সিগন্যালের থেকে দূরেই দাঁড়িয়েছিলাম। আচ্ছা, মানে তোমাকে হাত দেখিয়ে দাঁড় করিয়েছে? দাঁড়িয়েছি, হাত দেখিয়ে আমার কাছে এসে বলছে 1 টাকা দেবেন। দেখে তো ভদ্রলোক লাগলো আমার, ঠিক আছে, 1 টাকা চেয়েছে? 1 টাকাই চেয়েছে। এখনকার দিনে তো কেউ 1 টাকা দিলেও নেয় না। এবার মাঝখানে আমি মানি ব্যাগটা বার করে আমি দিতে যাবো, দেখি সিগন্যাল খুলে দিয়ে বলে দাঁড়ান না, দিয়ে যান না, কিছু অসুবিধা হবে না। বাবা। আমি না কিরকম মন্ত্রমুগ্ধের মতো দিয়েও দিলাম। ওকে, আচ্ছা। টাকা দেওয়াটা ব্যাপার না, আমি অনেক মানুষকেই হ্যাঁ মানে হ্যাঁ দিয়ে থাকি। হ্যাঁ। মানে এই রাস্তাতে দেখলাম একটা বাচ্চার সাথে রয়েছে, খারাপ লাগে, আমি দিয়ে দিই। হুম হুম হুম। বাট ওই ভদ্রলোক 1 টাকাই চাইলেন, আমি তাকে দিয়েও দিলাম।
হুম এবং পরে গিয়ে আমি একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, আমার গুরু আমাকে এটা জানিয়েছিলেন। আমার ব্যাপারটা না খটকা লেগেছিল, মানি ব্যাগ বার করে, মানে আমার মন চাইছিল না, 5 টাকারও পয়েন্ট ছিল, 5 টাকাও দিতে পারতাম, 10 টাকাও দিতে পারতাম। হুম 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 আমি যখন আমার গুরুকে এই পুরো ব্যাপারটা বলি, তখন উনি বললেন যে কখনো শোনেছো তুমি সেম কথাটা, তুমি যেটা বললে উনিও তাই বললেন। যে আসলে আমরা ধরো সব কারোর জেনেও সময় বোকা যদি হই। খারাপ যায়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই 1 টাকাটা নেওয়া হয় কারোর থেকে 16 আনা হিসাবে, সম্পূর্ণ হিসাবে নিয়ে আচ্ছা, সেটার উপরে কাজ করা হয়, তোমার ভালো টাইমটা যাতে অন্য কারোর দিকে চলে যায়। মানে সেটা কি র্যান্ডম কারোর কাছ থেকে, মানে দেখে এরা না তোমাকে তো, আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, কারণ উনি তো তোমাকে রাস্তা থেকে তো নিশ্চয়ই চেনে না। চেনে না, হ্যাঁ সামওয়াট কিছু ফিল করেছে, তাই জন্য এসছে। এবার আচ্ছা এটার জন্য অনেক ঝক্কি পোহাতে হয়েছে, ঠিক আছে। এই জন্য একটাই কথা বলবো যে কাউকে এরকম ভাবে র্যান্ডম না ভিক্ষা দেওয়া উচিত না, কাউকে কিছু কিনে খাইয়ে দিক, অসুবিধা নেই। হ্যাঁ 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 যারা কিন্নর হন বা তৃতীয় লিঙ্গের মানুষ হন, একদম। তাদের বাদ রেখে আমি কাউকে টাকা কখনো রাস্তায় দিই না। আচ্ছা, দিলেও আমি তাদেরকে খাইয়ে দিই কিছু, এটা হ্যাঁ মানে ভালো। হ্যাঁ, খিদে পেয়েছে কিছু কিনে দাও তাদের, হ্যাঁ বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা না সবকিছুই আমি ওই বুঝি। সময় আমি এত কাজ করি, এত মানুষের কাজ করেছি, ঠিক আছে, ওইটাই স্পিরিচুয়াল বলছিলাম। ওয়ার্ক, হ্যাঁ, আমি নিজে বোকা হয়ে গেলাম কিরকম টাইপের একটা, ঠিক আছে। তো মানে তখন যদি এক্সপিরিয়েন্সটা মানে হয়তো খুব একটা বেশি হয়নি, সবে সবে কাজ করছি, বাট এখন এসে বুঝতে পারি খুব বড়ই ভুল করেছিলাম হয়তো। যাক, তোমার থেকে তাহলে একটা টিপসও পাওয়া গেল যে কাউকে 1 টাকা দেওয়া যাবে না। দেখবে যে 1 টাকা দেওয়া হয়, 101 টাকা দেওয়া হয়, 501 টাকা দেওয়া হয়, 1 টাকাটা খুব ম্যাটার করে, জানো তো। হ্যাঁ, 16 আনা হিসেবে ধরে দেওয়া হয় ওটা আর কি। হুম। যাক, এই জিনিসপত্রগুলো খুব মেনটেন করা উচিত, খুবই মেনটেন করা উচিত। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা এটাই, যখন কিছু হওয়ার থাকে না তখন আমরা যেন এই সবকিছু ভুলে যাই, মানে হ্যাঁ, এই। মানে এমন তোমার একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, হুম ঠিক হুম আছে, তোমার উপস্থিত বুদ্ধিটা কাজ করবে না। অ্যাকচুয়ালি আমি যতটা বুঝতে পারি, আহ কিছু একটার আবেশে চলে যাও যে তোমার থেকেও বেশি শক্তিশালী, তারপরে গিয়ে এরকম ব্যাপারটা ঘটে। অ্যাকচুয়ালি তাই। এই রফিক আঙ্কেলের ফ্যামিলির সাথেও দেখো, আলটিমেট কিন্তু এটাই হলো। ওনারা আমারটা কিন্তু, হয়তো মানে হরর অ্যাসপেক্টটা কম, বাট ইন্টেনশনটা খুব হরিফিক ছিল, যে ভদ্রলোক টাকাটা নিয়েছিলেন হয়তো গুরু হুম কৃপায়, মানে গুরু কৃপায় হয়তো কিছু করে উঠতে পারেননি। হুম হুম। বাট আমি সবাইকেই, যারা যারা কিউরিওফাইড শুনছে আজকে, সবাইকে বলবো যে এই জিনিসটা যাতে কখনোই না করে। আর রফিক আঙ্কেলের ব্যাপারটা তো সেম, মন্ত্রমুগ্ধের মতো আচ্ছা নিয়তি কৌস্তব, এটা। আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি আজকে, এই হুম। এই 1 টাকাটার ইয়েতে আমার মাথায় আসলো। অনেকে বলেন না যে শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই, আর যদি খাই ওই প্লেটের নিচে 1 টাকা রেখে আসতে হয়। হুম। এটা কি মানে ঠিক অ্যাকচুয়ালি, মানে ওই 1 টাকাটা রেখে আসলে কি সেটার দোষ কেটে যায়? মানে যদি ছোট, মানে তোমার যদি জানা থাকে একটু ছোট করে একটু বলবে এই ব্যাপারটা, না আমি হঠাৎ আমার মাথায় শ্রাদ্ধের কি বললো। শ্রাদ্ধের যে ব্যাপারটা হচ্ছে না, শ্রাদ্ধের ব্যাপারটা বেসিক্যালি শ্রদ্ধা জ্ঞাপন করা, ঠিক আছে। আচ্ছা। যারা যারা শ্মশানে গেছেন, যারা যারা পরিবার বা জ্ঞাতির মধ্যে রয়েছে, শ্রাদ্ধে তাদের খাওয়া উচিত। হুম আমি, যারা আমার কাছে কনসালটেশন নেয় অ্যাস্ট্রোলজিক্যাল বা স্পিরিচুয়াল বা তন্ত্রের, হুম অনেক হুম, ক্ষেত্রেই বলে থাকি যে তাদের চার্টও সাপোর্ট করে না। ইভেন আমি নিজে শ্রাদ্ধ বাড়িতে খাই না, আমি হুম, জানিয়ে থাকি যে শ্রাদ্ধ বাড়িতে না খাওয়াটাই বেটার, ঠিক আছে। একদম। এই যে 1 টাকা রেখে আসার ব্যাপারটা, এটাতে তোমার যদি ইম্প্যাক্ট হওয়ার হয়, ইম্প্যাক্ট হওয়ার জায়গাটা কিছুটা প্রশমন হয়। অনেক বাচ্চার দেখবে শ্রাদ্ধ বাড়িতে খেলে শরীর খারাপ করে, পেট আমার খারাপ নিজেরই করে। করে, বাচ্চার কি, আমারই করে, আমি তো খাই না ওই জন্য। একটা সার্টেন এজের পর আমার মা বাবাই আমাকে বন্ধ করে দিয়েছিল, দেখেছিল যে এরকম টাইপের জায়গা থেকে খেয়ে দিয়ে এলেই, ঠিক আছে, কেমন একটা শরীর খারাপ বা জ্বরে ভুগতাম বা কিছু, এই একটা ব্যাপারটা হতো। অস্বস্তি হয় শরীরের মধ্যে যেন। এক্স্যাক্টলি। তো হুম, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো, দেখো এটা আমাদের তো একটা রিচুয়ালের পার্ট, ঠিক আছে। একদম একদম। এবার দেখো একদম ক্লোজ কারোর হলে তখন তো যেতেও হয়, এমন না তুমি যে না গিয়ে, মানে হয় না বাড়ির মধ্যে কারোর যদি হয় কিছু, মানে একদম নিজের জ্ঞাতির মধ্যে, তখন তো কিছু করার নেই, যেতেই হয়। এক্স্যাক্টলি।
সেই ক্ষেত্রে মানে দেখো, এটা করতেই হবে, এটা নিয়ে আমি বলার কেউ নই। বাট আমি যদি মানে ইন টার্মস অফ আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে জানাই ব্যাপারটা, হুম। যাচ্ছ যাও, সম্মান প্রদর্শন করো, মিষ্টি দিয়ে এসো, ওদের সাথে দুঃখে ওদেরকে সঙ্গ দাও, তাদের সাথে কিছুটা সময় কাটাও, ঠিক আছে, হুম। বাট না খাওয়াটাই হতো বেটার। ওকে, মানে ওই 1 টাকা দিলে মানে খুব একটা উপকার কিছু হয় না, মানে কিছুটা কিছুটা হতো। প্রশমন হয় যদি তোমার ধাত থাকে কিছু প্রবলেম হওয়ার, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে বলার ব্যাপার আছে, হুম। অনেকে ভুলে যান, এই 1 টাকার প্রসঙ্গেই বলছি, নিজের ব্যবহৃত কোনো কাপড় জামা কোনো কিছু তোমার নিজের বন্ধু হোক, যেই হোক, ফ্যামিলির মেম্বার হোক, কাউকে কখনো দেবে না অকাঁচা জামা। যদি কারোর পছন্দ হয় দেওয়াটা উচিত না, কিনে দাও সেটা আলাদা ব্যাপার, বাট যদি দেওয়ারই হয় ভালো করে নুন জলে কেচে তারপরে দিও, সেটাও আমি হ্যাঁ, যে বারণ করবো। অনেকে করে না যে জামা ছোট হয়ে গেল, কিছু হয়ে গেল, দিয়ে দেয় অনেককে পড়তে বা কিছু। বা একটা বন্ধু বললে, এই তোর জামাটা ভালো লাগছে একটু দে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। অনেকে আমাকে বলেছে, আমার অনেক ক্লায়েন্টস, দাদা জানো তো জামাটা আর ফিরেই পাইনি। অ্যান্ড এটা দেওয়ার কিছু সময় পর থেকে ওদের জীবনে বিভিন্ন ধরনের প্রবলেমেটিক ব্যাপার স্যাপার ঘটেছে। এইগুলো একটু মেনটেন করা প্রয়োজন। তোমার কিন্তু এগুলো নিয়ে একদিনকে মানে বসা উচিত, এই এই কিছু ইনফরমেশন গুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। মানে আজকে কথার বেসিসে উঠলো বলে আমরা হয়তো 2-3টে জিনিস জানতে পারলাম তোমার থেকে। অনেক কিছু জানার আছে, যদি সবাই চাই তাহলে আমি কিছু ইনফরমেশন বা কিছু টিপস যেগুলো মানুষের জীবনে কাজে লাগতে পারে সেগুলো নিয়ে আমি আসবো বটে। এবার এইরকম যদি ভিডিওস চান মানুষ, তাহলে আমি ডেফিনেটলি তাহলে তো কমেন্ট আমি সেকশনে সবাইকে জানাতে বলবো। রিকোয়েস্ট করবো যে একটুখানি এই কমেন্টে একটুখানি প্লিজ আপনারা বলুন, যাতে কৌস্তবের থেকে আমরা অন্তত এগুলো একটু এরকম ধরনের টিপস গুলো, মানে যেগুলো ডেলিকাল লাইফে আমাদের কাছে খুব ইউজফুল হবে, এরকম কিছু আমরা পাই। একদম একদম একদম, উইল ডু দ্যাট। মানুষ যদি চায় তাহলে ডেফিনেটলি করবো। কেমন লাগলো আজকের এই ঘটনাটা কমেন্ট করে জানান। আপনারা কি চান এরকম টিপস, এরকম ট্রিক্সের ব্যাপারে আপনাদেরকে জানাই, যেগুলো আপনাদের ডেইলি লাইফে কাজে লাগবে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আপনিও যদি আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে